নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। কি দারুণ ইনিংসটাই না খেললো কুপার কনলি, পুরো একা হাতে যাকে বলে পাঞ্জাবকে জিতিয়ে দিল। এবং যখন কুপার কনলিকে প্লেইং 11-এ সিলেক্ট করা হয়েছিল তখন আমরাও ভাবছিলাম যে কেন যাকে বলে কুপারকে সিলেক্ট করা হলো, যেখানে আজমাতুল্লাহ ওমার আজাহের মতো একজন ভালো অলরাউন্ডার আছে পাঞ্জাবের দলে, সেখানে কেন কুপার কনলির মতো প্লেয়ারকে সিলেক্ট করা হলো। মানে অস্ট্রেলিয়ানরা বলে ও টি-20 দলে জায়গা হয় না। যদি আমরা কুপার কনলির স্ট্যাটস দেখি টি-20 তাহলে খুবই বাজে। এই যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো সেখানেও ফ্লপ হয়েছিল। তো তারপরে কুপার কনলিকে কেন প্লেইং 11-এ সিলেক্ট করা হলো, কিন্তু শেষে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই কুপার কনলি যাকে বলে পাঞ্জাবকে জিতিয়ে দিল। এবং দুই দলের মধ্যে, পাঞ্জাব আর গুজরাটের মধ্যে মানে ব্রিজ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কুপার কনলি। শুধু কুপার কনলির উইকেটটা দরকার ছিল গুজরাটে, কিন্তু ওরা কিন্তু সেটা করতে পারেনি। এবং একটা দুর্দান্ত ইনিংস খেলে দিল। 7 রানে 1 উইকেট স্কোর ছিল যখন কুপার ব্যাটিং করতে নেমেছিল। সেখান থেকে পুরো লাস্ট অবধি টিকে থাকলো, 43 বলে 71 রান করে ম্যাচটা জিতিয়ে দিল। এবং এক সময় কিন্তু পাঞ্জাব ফেসে গেছিল, 110 রানে 2 উইকেট ছিল, সে সময় 53 রান দরকার ছিল, সেখান থেকে 118 রানে 6 উইকেট এবং 8 রানের মধ্যে 4খানা উইকেট পড়ে গেছিল, তখনও 46 রান দরকার ছিল। কিন্তু সেখান থেকে কিন্তু একটা দারুণ ইনিংস খেললো। হ্যাঁ, লাস্টের দিকে নেমে যাকে বলে জেভিয়ার বাটলেটও ভালো ওকে সাহায্য করেছে, তবে কুপার কনলি কিন্তু যাকে বলে তারিফ করতেই হবে, দুর্দান্ত একটা নক কিন্তু খেলে দিল। বাকি যদি ম্যাচের কথায় আসি তাহলে পাঞ্জাব ফার্স্টে টসে জিতে বোলিং করার ডিসিশন নেয় এবং শুরুটা কিন্তু গুজরাটে খুব একটা খারাপ হয়নি। শুভমান গিল আর সাই সুদর্শনের মধ্যে একটা মোটামুটি পার্টনারশিপ হয়, কিন্তু তারপরে সাই সুদর্শন 13 রান স্কোর করে আউট হয়ে যায়। তারপরে শুভমান গিলও ভালো খেলছিল, কিন্তু ও যাকে বলে আউট হয়ে গেল 39 রান স্কোর করে 27 বল খেলে। তবে জস বাটলার অনেকদিন বাদে মোটামুটি রান করছিল, কিন্তু খুবই স্লো খেলছিল, 33 বলে 38 স্কোর করে আউট হয়ে যায়। যদিও একসময় বেশ ভালো স্কোর ছিল গুজরাটের, মনে হচ্ছিল যে ওরা অ্যাটলিস্ট 180 আশেপাশে স্কোর করে দিতে পারে। 12 ওভারে 102 রানে 2 উইকেট স্কোর ছিল। জস বাটলারও মোটামুটি সেট হয়ে গেছিলো, আর এখান থেকে যাকে বলে গ্লেন ফিলিপসও মোটামুটি খেলে দিচ্ছিল। কিন্তু সেই সময় যাকে বলে ওরা রেগুলার ইন্টারভেলসে উইকেট হারাতে থাকে এবং শেষমেশ মাত্র 163 রানই স্কোর করে 20 ওভারে। যদিও লাস্ট ওভারে তার মধ্যে 13 রান দিয়ে দিয়েছে আর্শদীপ সিং এবং 11টা বল করেছে লাস্ট ওভারে আর্শদীপ সিং, এবং তার মধ্যে 4টে ওয়াইড ছিল, একটা নো বল ছিল। এবং আর্শদীপ এত ওয়াইড কেন যে করে আমি সেটা বুঝে পাই না। মানে ইন্টারন্যাশনাল যখন আমরা দেখি বা আইপিএলে যখনই আমরা দেখি, যেখানেই হোক না কেন কিন্তু প্রচুর ওয়াইড করে, এটা ঠিক নয়। মানে এগুলো একটু কমানোর চেষ্টা করতে হবে। আগে ছিল আর্শদীপ যখন প্রথম প্রথম ইন্টারন্যাশনাল খেলা শুরু করেছিল 22-23 সালের দিকে, প্রচুর নো বল করতো, নো বলের পর নো বল করে যেত। তো সেটা থেকে এখন কমে ওয়াইড হয়েছে। তো এত ওয়াইড করলে কিন্তু হবে না, এটা কিন্তু বিপক্ষ দলের জন্য খুব একটা সুবিধা করে দিতে পারে। এবং একবারই আমি দেখেছিলাম যে আর্শদীপ প্রেশার মোমেন্টে কোনো ওয়াইড করেনি বা নো বল করেনি, খুব ভালো বোলিং করেছিল। তো সেটা ছিল সেই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালের 19তম ওভারে। তো যাই হোক, বাকিরা খুব ভালো বোলিং করেছে পাঞ্জাবের হয়ে, যেমন বিজয় কুমার বৈশাখ 3 উইকেট নিয়েছে 4 ওভারে 34 রান দিয়ে। এছাড়া মার্কো জ্যানসেনও 4 ওভারে 18 রান দিয়ে 1খানা উইকেট নিয়েছে, আর 2খানা উইকেট নিয়েছে ইউজভেন্দ্র চাহাল, আর 4 ওভারে 36 রান দিয়ে কোনো উইকেট নিতে পারেনি জেভিয়ার বাটলেট। 164 রান যখন টার্গেট ছিল পাঞ্জাবের, ওরা কিন্তু সেকেন্ড ওভারের সেকেন্ড বলে উইকেট হারিয়ে ফেলে, রাবাডার বলে প্রিয়ান সারিয়া আউট হয়ে যায়। তবে তারপরে একটা 76 রানের দারুণ পার্টনারশিপ হয় সেকেন্ড উইকেটে প্রভসিমরন সিং আর এখানে যাকে বলে কুপার কনলির মধ্যে। প্রভসিমরনও ভালো খেলেছে, 24 বলে 37 রান স্কোর করেছে। এবং তারপরে ছোটোখাটো পার্টনারশিপ হয় ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার আর কুপার কনলির মধ্যে 27 রানের। তবে একসময় মনে হচ্ছিল যে পাঞ্জাব অনায়াসে যে ম্যাচটা জিতে নেবে। সেই সময় যাকে বলে পাঞ্জাব রেগুলার ইন্টারভেলসে উইকেট হারাতে থাকে, 110-এ 2 থেকে 118-তে 6 হয়ে যায়। তারপরে একটা পার্টনারশিপ হয় 7th উইকেটে মার্কো জ্যানসেন আর কুপার কনলির মধ্যে। কিন্তু তারপরে কিন্তু একসময় পাঞ্জাব চাপে পড়ে যায়, যখন 14 বল 19 রান দরকার ছিল, হাতে 3 উইকেট ছিল। সেই সময় ব্যাটিং করতে নামে জেভিয়ার বাটলেট, প্রথম 2 বলে 3 রান স্কোর করে এবং তারপরেই কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ওভারে একটা 6 এবং তারপরে 1 মেরে দেয়, এবং তারপরে কিন্তু লাস্ট ওভারে ফার্স্ট বলে 4 মেরে যাকে বলে কুপার কনলি ম্যাচটা ফিনিশ করে দেয়। এবং আমি একটা জিনিসই বুঝতে পারলাম না যে এই জায়গায় কেন যাকে বলে রাবাডার মতো বোলারকে দেওয়া হলো না। হ্যাঁ, রাবাডা মার খেয়ে গেছিল, সেটাই মানছি। তারপরেও 2 ওভারে যখন 16 রান দরকার ছিল তখন একটা এক্সপিরিয়েন্স বোলারকে দেওয়া উচিত ছিল। সিরাজের 2 ওভার পড়েছিল, বা যাকে বলে এর 1 ওভার পড়েছিল রাবাডা, তাহলে এদের কেন বল দেওয়া হলো না? কি দরকার ছিল এখানে যাকে বলে প্রসিদ্ধ কৃষ্ণাকে বল দেওয়ার? তো ওটা আমার মধ্যে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে গুজরাট।
বাকি অশোক শর্মাকে 2 ওভার দিয়েছিল, 26 রান দিয়ে কোনো উইকেট নেয়নি। ওই সময়টা যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে আনতে পারতো ভালো হতো। যদিও অশোক শর্মা 18th ওভারে এসে 5 রান দিয়ে একখানা উইকেট নিয়েছিল, ওই জায়গাটা ভালো বোলিং করেছিল। কিন্তু যাই হোক, শেষমেশ পাঞ্জাব গুজরাটকে হারিয়ে দিল এবং প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করলো এবং পরপর 4টে ম্যাচ এই নিয়ে হলো, যেখানে সেকেন্ডে ব্যাটিং করা টিম জিতে গেল। তো দেখা যাক এখান থেকে গুজরাট পরের ম্যাচে কামব্যাক করতে পারে কিনা। তো এই ভিডিওটা এতটাই, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।